KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আজকেও স্টেডিয়াম বুলেটিন শুরু করব রিচা ঘোষকে দিয়ে। আসলে রিচা ঘোষ এমন কীর্তির অধিকারী হয়ে গিয়েছেন যে প্রতিদিনই রিচা ঘোষকে দিয়েই আমাদের কিন্তু শুরু করতে হচ্ছে প্রায়। রিচা ঘোষকে বিপুল সংবর্ধনা সম্মান জ্ঞাপন তো করা হয়েছে, তবে আজকে যেটা করা হয়েছে সেটাও কিন্তু একদম নজিরবিহীন। রিচা ঘোষের নামে স্টেডিয়াম হতে চলেছে শিলিগুড়িতে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন। আর প্রথম ভারতীয় ক্রিকেটার জীবিত অবস্থায় যার নামে স্টেডিয়াম হতে চলেছে, অনন্য। মানে রিচা ঘোষ একের পর এক সম্মান তো পাচ্ছেনই, তবে রিচা ঘোষের নামে স্টেডিয়াম, এটা বোধহয় অন্য মাত্রায় চলে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত আপনাকে। দারুণ একটা ব্যাপার, রিচা ঘোষের নামে স্টেডিয়াম, আমি তো ভাবতেই পারছি না। মুখ্যমন্ত্রী যেদিন সিএবিতে ছিলেন সেদিনই অ্যানাউন্সমেন্টটা করেননি, উনি শিলিগুড়িতে গিয়ে শিলিগুড়ির মেয়ের জন্য অ্যানাউন্সমেন্টটা করেছেন। দুর্ধর্ষ। শিলিগুড়িতে রিচার বাড়ি থেকে 5-6 কিলোমিটারের মধ্যেই থাকেন ঋদ্ধিমান সাহা, একজন থাকেন হাতির মোড়ের কাছে বোধহয় রিচার বাড়ি। তুমি জানবে, তুমি উত্তরবঙ্গের ছেলে। দারুণ একটা ব্যাপার। আমি বলবো যে স্পেশালি মহিলাদের, আমি আজকেই ভাবছিলাম বসে, একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের সময় অনেক মহিলা ক্রিকেটার ফুটবলার আমরা দেখেছি, কিন্তু আমাদের মধ্যে আমাদের পরিচিত কেউ বাড়ি থেকে কিন্তু কেউ মহিলা ক্রিকেট বা ফুটবল খেলেনি। তখন এই ব্যাপারটা এতটা চলও ছিল না। কিন্তু এই যে মহিলাদের এই সাকসেসের পর অনেক বাড়ি থেকে, আরও অনেক বেশি বাড়ি থেকে, হয়তো উচ্চ মধ্যবিত্ত বাড়ি থেকেও দেখবে যে মেয়েরা যদি খেলতে যান অন্তত কেউ ভ্রুকুচকে তাকাবে না। একটা বড় বোধহয় সামাজিক একটা বাধা বা সামাজিক একটা ভ্রুকুটির ভয় হয়তো মেয়েরা পেতেন, যে আমরা ক্রিকেট কফিন নিয়ে বেরোলে ছেলেরা বলবে কি, বা বাড়ির বড়রা বলবে এটা আবার কি, এটা কি করছিস। এখন সেটা কিন্তু এই রিচার অধ্যায়ের পর অন্তত বাংলায় সেটা জীবিত থাকার কথা নয়। অবশ্যই, মানে পুরো মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বিশ্বকাপ জয়। এবং যেখানে রিচা ঘোষের মতো একজন ক্রিকেটার স্লগ ওভারে এরকম 6 মেরে মানে ভারতের জয় মসৃণ করছে। শুধু স্লগ ওভারে 6 না, একটা কথা মনে রাখতে হবে যে বাঙালিকে চিরকাল হেয় করা হয়েছে জাতীয় পর্যায়ে। বারবার বলা হয়েছে বাঙালি ভাগতা হয়। মিঠুন চক্রবর্তী বলতেন যে রসগোল্লা বাবু বলা হতো, বলে বাঙালি হিরো আয়ে স্লো স্লো ট্রলি চালাও ক্যোंकि ये तो স্লো হয় বান্দা। এইরকম একটা ধারণা বাকি ভারত বাঙালিদের সম্পর্কে পোষণ করেছে, কি সিনেমায় কি ক্রিকেটে। ক্রিকেটে তো আরও বেশি করে বলেছে যে ভাগতা হয়। আমার টাইগার পটাউডি নিজে বলেছেন যে বেঙ্গলি ক্রিকেটার্স দে হ্যাভ এভরিথিং, দে ডু নট হ্যাভ দিস, বলে হার্টটা দেখিয়েছেন। সৌরভ গাঙ্গুলি সেটাকে গঙ্গার পাড়ে ফেলে দিয়েছেন। কিন্তু তারপরে এই যে রিচা ঘোষের সেটা আরেক ধাপ এগিয়ে গেল, কারণ এত মারকুটে এবং ওই আন্ডার প্রেশার 165 ডেথ ওভারে তার অ্যাভারেজ সেন্সেশনাল। অবশ্যই জেলা স্তরে অনেক ক্রিকেট কোচের সঙ্গে কথা হচ্ছিল এবং তারা বলছিলেন যে সৌরভের ওই 96 ডেবিউয়ের পর যেরকম একটা জোয়ার এসেছিল ক্রিকেট কোচিং সেন্টারে, এবারও কিন্তু জোয়ার এসছে। তবে এবার মহিলাদের তরফ থেকে অনেক মেয়েরা কিন্তু ক্রিকেট খেলার দিকে ঝুঁকছেন। এবং আমরা সেই দিন, মানে যেদিন এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, যেদিন রিচাকে সংবর্ধনা দেওয়া হয় সেদিন প্রচুর মেয়েদের দেখি আমরা যে 13 নম্বর জার্সি এবং রিচা লেখা। আরেকটা কথা বলি, ঝুলন গোস্বামী কিন্তু পায়োনিয়ার। ঝুলন গোস্বামীর আমলে যেহেতু ভারত বিশ্বকাপ পায়নি, হয়তো সময়টা তখনও ততটা বদলায়নি বলে এই ট্রেন্ডটা আসেনি। আমি ঝুলনকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে বাংলা থেকে যেতে, অন্য প্রদেশের মেয়েরা তোমাকে খাটো করে দেখতো না, যে আর অন্য জায়গা থেকে এসছে, ভালো করে ইংরেজি বলতে পারে না, হিন্দিতে কথা বলে, একটু ঠিক শহুরে নয়। ঝুলন বলেছিলেন যে হ্যাঁ, কিন্তু ওরা জানতো যে এগুলো যত টিটকিরি দেবে নেটে ততটা বাউন্সার বাড়বে, বাউন্সারের সংখ্যা বাড়বে। সেন্সেশনাল মাইন্ডসেট। এবং সেখান থেকে আজকে ভিত্তিপ্রস্তর কিন্তু এই শ্রীরূপা বসু, তার আগে ঝুলন গোস্বামী, এরাই কিন্তু ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে গেছেন, যেটার আজকের যেটা শোকেস করছেন রিচা। এবং আরও রিচা ভবিষ্যতে বেরিয়ে আসবেন বলে আমার মনে হয়। অবশ্যই আমরা প্রত্যেকেই সেটা মনে করছি যে আরও রিচা বেরিয়ে আসবেন। এবারে বলি যে আজকে নভেম্বরের 10 তারিখ, অল্প অল্প করে শীত পড়তে শুরু করেছে ঠিকই, তবে আমার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছেন। মানে এখন ফেসবুক খুললেই হয় রিচা ঘোষ, নয় সৌরভ গঙ্গোপাধ্যায়, নয় গৌতম ভট্টাচার্য। যদি অ্যাসাইনমেন্টে যাই, অ্যাসাইনমেন্টে গিয়েও মানে সেটা 5 তারা হোটেলের অ্যাসাইনমেন্ট হোক বা ময়দানে হোক, সেখানেও এই নামটাই ঘোরাফেরা করছে। গৌতম ভট্টাচার্য করলেনটা কি করলেন, যারা মিস করে গিয়েছেন তাদের জন্য বলে রাখি, একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা দেখুন।
ক্রিকেটের নন্দনকাননে বস্তুত একটা ক্রিকেট সভা বসেছে, এত সব রান উইকেট, প্রশাসনিকভাবে এত সব বছরের নিয়েছেন, এমন একজনও এখানে নেই যিনি খাঁটি ক্রিকেট প্রেমী নন। এবং স্টার্টিং ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার, আপনারা অনেকে জানেন কিনা জানি না, যে 90 দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয়, পুরো মহিলা পুরুষ মিলিয়ে, মাফ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতামই না সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুরুষ এবং মহিলাদের মধ্যে, তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী। শুনলেন কি বলেছিলেন সেদিন গৌতম ভট্টাচার্য, এবং সেই মঞ্চে এই কথাটা বলার পর তারপরে সাংঘাতিক রকমভাবে ভাইরাল। আমি গৌতম দাকেই জিজ্ঞেস করব যে এই সময়টা কিভাবে এনজয় করছেন আপনি? না, কোনো এনজয়মেন্টের কিছু নেই। ট্রোলিংটা এখন পার্ট অফ লাইফ। তুমি মরশুমে এতগুলো ঋতু আসে, শীত, শরৎ, শীত, বসন্ত, ট্রোলিং সারাক্ষণ, ট্রোলিংয়ের ঋতুটা সারাক্ষণ চলছে। এবং আমার খুব আশ্চর্য লাগে যে কোথায় আমরা নেমে গেছি। আমি এটা তো বাদ দাও, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ওর ছেলে দেখা মাত্র এসে, বিশুক অনেকদিন বাদে দেখা হলো, এসে প্রণাম করলো, বলো যেটু ভালো আছো, এরম প্রণাম করলো। এবার আমি প্রসেনজিৎকে বলছিলাম যে একটা ছবি তুলবো, যে একসঙ্গে দাঁড়িয়ে। ও দূর থেকে এসে বললো, এই তোমরা তুলছো আমিও তুলবো, বলে দুজনকে জড়িয়ে ধরে একটা ছবি তুললো। এই ছবিটা আমি পোস্ট করলাম, ট্রোলিংয়ের বন্যা, যে কেন ও দুজন সিনিয়রের ঘাট জড়িয়ে ছবি তুলেছে, মানে অবিশ্বাস্য। এবং যাদের যাদের ট্রোল করা হচ্ছে আমার এক সময় অবাক লাগে। তা আমার এগেনস্টে সবচেয়ে নর্মাল কমপ্লেন্ট হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চটি চাটাটা তো সৌরভের ক্ষেত্রে ব্যবহার হয় না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট থাকে। চটি চাটা সৌরভের ক্ষেত্রে সৌরভের কি বলবো, চামচে বা এই ধরনের কথা বলা হয়। আমি উল্টে বলবো, আমার একবার অনেক বছর আগে অভিক সরকার, যিনি সাংবাদিকতায় আমার বলতে গেলে মানে গুরু যদি কাউকে বলি, তিনি একবার আমায় বলেছিলেন যে কৃতি চামচে হয় না। দেখবে কোনো চামচে আজ অব্দি তুমি কৃতি চামচে দেখেছো? আমি বললাম হ্যাঁ চামচে দেখেছি। বলো কৃতি চামচে দেখোনি? আমি বলবো কৃতি ট্রোলার আমি দেখিনি আজ অব্দি। ট্রোলাররা কেউ কৃতি নন, আমি ভেরি সরি, আমি কোনো কৃতি ট্রোলার আজ অব্দি খোঁজ পাইনি। যাদের সত্যি সময় আছে এগুলো করার, নেগেটিভিটি খোঁজার, তারাই করতে পারেন। সৌরভ এবং আমার যেটা দুঃখ লাগে যে এরা বেশিরভাগই ইতিহাস সম্পর্কে অবগত নন। আমি যদি আজকে বলি যে জয়জ্যোতি ঘোষ এখানে বসে আছে, উত্তরবঙ্গের ছেলে, শুরু থেকে উত্তরবঙ্গে, আমায় তো জানতে হবে যে শুরু থেকে উত্তরবঙ্গে কিনা। যে বলছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যে আমি একেবারে জীবন উজাড় করে দিয়ে, তারা জানেই না যে 96-তে যখন সৌরভ সেঞ্চুরি করে ফেরেন, তখন দূরদর্শন থেকে আমায় বলা হয়েছিল ইন্টারভিউ করতে। সেই ইন্টারভিউটা আমি করতে পারিনি, কারণ সৌরভের বাড়ি থেকে বলা হয়েছিল যে ও যদি ইন্টারভিউ করে আমরা সৌরভ ইন্টারভিউ দেবে না। সেই ইন্টারভিউটা হয়নি। কারণ একটা লম্বা কেরিয়ারে একটা যে কোনো ক্রীড়াবিদ, ফিল্ম স্টার, রাজনীতিবিদ, তার সঙ্গে চলতে গেলে নানান চড়াই উতরাই হয়। আবার বলছি, তুমি যদি চামচে না হও, তুমি যদি সাংবাদিকতা করো, কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে, তার সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হয়। এরকম বহু হয়েছে। সৌরভকে দেখাটা একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা, সচিনকে দেখার মতো। এবং যারা ট্রোল করছেন তারা জানেনই না সৌরভ গাঙ্গুলিকে, কিন্তু আমার সঙ্গে বহুবার নানান পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো খুব একটা প্লেজেন্ট নয়। গৌতমদা, এই আলোচনায় থাকবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি, আবারও এই আলোচনাতেই ফিরবো। ফিরলাম স্টেডিয়াম বুলেটিনে, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে, আর আলোচনা তো জমে উঠেছে, সেই আলোচনাতেই থাকবো যে আলোচনায় ছিলাম। গৌতম দা, না, আমি আবার বলছি, ট্রোলার কৃতি হয় না, কিন্তু ট্রোলাররা কেন ইতিহাস দেখেন না? আমি আজকে আমার মার পুরনো লকার, অনেক বছর বাদে, মা 5 বছর হলো চলে গেছেন, কিন্তু আজকে অনেক বছর বাদে তার পুরনো আলমারির লকারটা ঘেটে আমি একটা মেডেল পেলাম, যেটা 2005 সালে অল ইন্ডিয়া থেকে পেয়েছিলাম বেস্ট স্টোরির জন্য। স্টোরিটা ছিল গ্রেট চ্যাপেলের ইমেল। আমায় আমার এক বন্ধু বলেছিলেন, যিনি সৌরভেরও ঘনিষ্ঠ, যে তুমি স্টোরিটা করে মেডেল পেলে আর একজনের ক্যাপ্টেন্সি চলে গেল, এটা কি শকিং না? অ্যাবসলিউটলি শকিং, বাট আমি কি করবো, আমি তো স্টোরিটা পেয়েছি, আমি তো করবো। এরা জানেই না, কোনো ইতিহাস সম্পর্কেই কোনো ধারণা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিন যেটা বলছিলেন অর্জুন দেওয়া সুব্রত ভট্টাচার্যকে, যারা মধ্যবয়স্ক, যাদের বাড়িতে দেশপত্রিকা আসতো, তারা জানেন যে সেই সময় আমি ওই অর্জুন পুরস্কার প্রদান নিয়ে কী লিখেছিলাম। কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ভালো কাজ করেছেন স্পোর্টস মিনিস্টার থাকার সময়। নাইমুদ্দিনকে দ্রোণাচার্য দিয়েছেন, পিকে ব্যানার্জি দ্রোণাচার্য পাননি, আখতার আলী দ্রোণাচার্য পাননি, তিনি নাইমুদ্দিনকে দিয়েছেন। এবং আমার বিশ্বাস যদি স্পোর্টস মিনিস্টার হিসেবে আরও কিছুদিন থাকতেন তিনি নিশ্চয়ই দিতেন।
তিনি মোহনবাগান আজকে ইস্টবেঙ্গল এবং মোহামেডান ISL খেলছে শুধু তার জন্য। এত ভালো একটা হকি স্টেডিয়াম হয়েছে, তার সরকার করেছে। তো আমি কি তার ভালোগুলো বলবো না? আমি কি শুধুই খারাপটা বলবো? খারাপ যখন মনে হচ্ছে তখন তো খারাপ লিখেছি, এবং সেইটা তো পরিধান, সেটা তো সবার সামনে রয়েছে। এমন নয় যে সেটা উড়ে গেছে, যে সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, একটু চেষ্টা করলেই পাওয়া যাবে। আমি যদি জানি যে একজন কোনো মহিলা পুরস্কার পাচ্ছেন এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি তখন রেগুলার দিল্লি বোম্বাই যাতায়াত করতাম, কলকাতায় প্র্যাকটিক্যালি থাকতামই না 80-র দশকের মাঝামাঝি। আমি তখন দিল্লিতে এরকম একটা ম্যাচের কথা শুনি যেখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতামও না তখন, উনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তখন সদ্য দিল্লিতে গেছেন। এরকম একটা ম্যাচে উনি ভালো খেলেছেন, আমার সঙ্গে কোনো যোগাযোগও ছিল না। 96 সালে প্রথম আলাপ হয়, তারা কোনো আলাপও ছিল না, এবং উনি ভালো খেলেছিলেন। পরবর্তীকালে জানতে পারি যে ওই ম্যাচে পুরুষ রাজ্যসভা সংসদ ভার্সেস লোকসভা সংসদের একটা ম্যাচ হয়, তাতে পুরুষদের আলাদা প্রাইজ ছিল, মেয়েদের আলাদা প্রাইজ ছিল। মেয়েরা 5 জন খেলেছিলেন, তাতে তিনি বেস্ট প্লেয়ার হন। এই বেস্ট প্লেয়ারটা আমি জানতাম না, আমি শুনেছিলাম ভালো খেলেছিলেন। যখন জানতে পারি, তারপরে তার আত্মজীবনী খুললে যে কেউ দেখতে পাবেন, বর্তমান পত্রিকা বেরিয়েছিল যে বেস্ট প্লেয়ার হয়েছিলেন মেয়েদের। আমি তো সেটাই বলেছি। এবার আমার সাংবাদিক বন্ধু বা যে কেউ ট্রোলার, তাদের যদি মনে হয় যে এই তথ্যটা ভুল, বেস্ট উপায় তো আছে। ওই ম্যাচে যে 22 জন খেলেছিলেন, বা আমি ধরে নিচ্ছি 28 জনের টিম ছিল, তার মধ্যে আমি ধরে নিচ্ছি 17 জন মারা গেছে, তাহলে 11 জন বেঁচে আছে। একজন যে কোনো ওকে ফোন করে নিন, জিজ্ঞেস করুন যে ভাই এটা হয়েছেন, সঙ্গে সঙ্গে ছেপে দিন, পোস্ট করে দিন, যে সে বলবে যে না উনি তো হননি, এ তো মিটে গেল। এত আক্রোশের কি আছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানেন, যারা রাজনীতি কাভার করেন এবং আমার মতো যারা রাজনীতি কাভার করেন না, তারাও জানে যে উনি প্রচণ্ড হাঁটতে পারেন, প্রায় 18-20 কিলোমিটার হাঁটেন। এটা যদি সর্বজনবিদিত না হতো, আমি যদি মঞ্চে বলতাম যে রোজ উনি 18-20 কিলোমিটার হাঁটতে পারেন, লোকে বলতে দেখেছো তো চুটিচাটা হয়ে গেল। এমনই প্রবলেম হয়ে গেছে। আমি আবার বলছি, ওই মঞ্চে যদি কোনো যুব ক্রিকেটার, আমি যদি এই অ্যাঙ্কারিংটা 1971 সালে করতাম, কোনো 14 বছরের ছেলে প্রাইজ পেত, আমি তাহলে বলতাম যে 14 বছরের ছেলেটা প্রাইজ পাচ্ছে, ওর জেনে ভালো লাগবে। আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, উনি ইউনিভার্সিটি ব্লু, উনিও কিন্তু ক্রিকেটে ইন্টারেস্টেড। এই ছেলেটা আরও খুশি হবে জানলে যে মুখ্যমন্ত্রী নিজে ক্রিকেটে ইন্টারেস্টেড। আমি তো যে কোনো অ্যাঙ্কার, যে কোনো রাইটার এইভাবেই অ্যাসোসিয়েট করে একটা জিনিসের সঙ্গে একটা জিনিসকে। একজন মহিলা এত বড় সম্মান নিয়ে এসে ভারতে, বাংলায় প্রথম বিশ্বজয়ী সম্মান এনেছে। একজন মুখ্যমন্ত্রী যিনি নিজে স্পোর্টসে এত কিন, এবং এককালে একটা কোথাও দুর্ধর্ষ খেলেছিলেন। তখন আমায় বলা হলো শেষ থেকে যে অ্যাকচুয়ালি উনি বেস্ট প্লেয়ার। আমি জানতাম যে মহিলাদের বেস্ট প্লেয়ার হয়েছেন, তখন ওই ম্যাচটা যে মহিলা এবং পুরুষ দুজনেই খেলেছিল আমি জানতাম না, কিন্তু পরে জানলাম তো মহিলা পুরুষ দুজনেই খেলেছিল। পরে আত্মজীবনীতে দেখা গেল। এত আক্রোশের কি আছে? ফ্যাক্টটা চেক করলেই হয়। ফ্যাক্টটা ভুল হলে ফ্যাক্টটা জেনে লিখে দিন ভুল। আগে থেকেই লাফিয়ে পড়ে মানে কাকে ট্রোল করছেন? দেবকে ট্রোল করছেন, মিঠুন চক্রবর্তীকে ট্রোল করছেন, ঋতুপর্ণাকে ট্রোল করছেন, প্রসেনজিৎকে করছেন, সৌরভকে করছেন, মমতাকে করছেন। তাহলে ভালোবাসছেন কাকে? আপনাদের নিজেদের? আমি সরি। একজন সাংবাদিকের কাজ কিন্তু ফ্যাক্ট নিয়ে কথা বলা, এবং সেদিন যেটা গৌতমদা বলেছেন একদম ফ্যাক্ট ছিল। যদি সেটা ফ্যাক্ট না হতো সেটা অন্য ব্যাপার ছিল। তাই ট্রোল যারা করছেন, যারা সমালোচনা করছেন, আপনাদের মনে হতেই পারে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তবে ফ্যাক্টটা কি সেখানে যদি ফ্যাক্টটা আপনারা জেনে ফ্যাক্টটা চেক করুন না। কে বারণ করেছে? আমি তো এখনো বলছি যে ওই ম্যাচে খেলা প্রায় 10 জন প্লেয়ার জীবিত আছেন। জিজ্ঞেস করুন, তাহলেই জানা যাবে। এই প্রসঙ্গে তো ছিলামই, তবে এবার একটু অন্য প্রসঙ্গেও আসতে হবে। এবার যে প্রসঙ্গে আসব সেটা হচ্ছে যে সামনে T20 বিশ্বকাপ আমরা জানি, এবং T20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্স কি পেতে চলেছে। মানে এর আগে অনেক রকম প্রলোভন দেওয়া হয়েছিল ইডেন থেকে, আমরা জানি IPL ফাইনাল কোয়ালিফায়ার সরে গিয়েছিল মানে আবহাওয়ার কারণে। আমি এখনো বলছি জয়জ্যোতি, ইডেন গার্ডেন্স ভালো অবস্থায় নেই, CAB ভালো অবস্থায় নেই। আমি CAB প্রোগ্রাম অ্যাঙ্কার করি, প্লিজ ভাববেন না যে আমি শুধু ভালো কথা বলবো। জাতীয় পর্যায়ে CAB এখন ভালো অবস্থায় নেই, কারণ সেমিফাইনাল ইডেন গার্ডেন্সের পাওয়া উচিত। আমি ধরে নিচ্ছি ফাইনাল, লোকে বলছে যে আহমেদাবাদে অনেক বেশি দর্শক বসতে পারেন, আহমেদাবাদে ফাইনাল নিয়ে গেলে। সেমিফাইনালে ইন্ডিয়া ম্যাচ ইডেন গার্ডেন্সে হবে না, ভাবতেই পারছি না। T20 সেমিফাইনালে এখন যেটা দাঁড়িয়েছে, ইন্ডিয়া পাকিস্তান যদি হয় সেটা চলে যাবে শ্রীলঙ্কায়। ইন্ডিয়ার অন্য কারোর সঙ্গে যদি খেলা হয় সেটা চলে যাবে ওয়াংখেড়েতে। যদি শ্রীলঙ্কা পাকিস্তান খেলে সেমিফাইনাল, সেটা চলে যাবে অন্য জায়গায়।
তাহলে তাহলে ইন্ডিয়া ম্যাচ নেই, পাকিস্তান শ্রীলঙ্কা নেই, ইডেন গার্ডেন্স পেলোটা কি? অবশ্যই আলোচনায় থাকবো। অবশ্যই একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আলোচনা তো চলছেই রিচা ঘোষ থেকে টি-20 বিশ্বকাপ। তবে টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু করেছে যে আবারও বঞ্চিত ইডেন গার্ডেন্স, বারবার বঞ্চিত হচ্ছে। যদি মানে ইন্ডিয়া সেমিফাইনালে ওঠে, সেই ম্যাচ যদি ইডেন গার্ডেন্স নাই পায়, তাহলে আর লাভটাই বা কী থাকলো? গৌতম দা। না, আমি তো বলছি আইপিএল যেভাবে ফাইনাল নিয়ে নেওয়া হলো আবহাওয়ার কারণ দেখিয়ে, অবিশ্বাস্য। এরপর সেমিফাইনাল এখনও সূচিটা বোর্ড অফিসিয়ালি প্রকাশ করেনি। যেটুকু জানা যাচ্ছে তাতে সেমিফাইনাল এখান থেকে সবাইকে, কয়েকদিন আগে সৌরভের সঙ্গে যখন কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম, সৌরভ বলেছিলাম আমি দুবাইতে মিটিং করে এসেছি, আশা করি ইন্ডিয়া ম্যাচটা পেয়ে যাব। এবার জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডেনে আগমন এটা এ ব্যাপারে কোনো সম্পর্কিত কিনা, আশা করব না। কিন্তু সিএবিকে, এবং এটা সৌরভ, স্নেহাশিস সবাই খুব ভালো করে জানেন, জাতীয় পর্যায়ে সিএবিকে কিন্তু আরও তৎপর হতে হবে। কারণ সিএবির জায়গাটা রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, এই মুহূর্তে আগের জায়গায় নেই। যখন সৌরভ প্রেসিডেন্ট ছিলেন বা তার আগে যে জায়গাটা ছিল, সেই অবস্থানটা এখন নেই। কাজেই যদিও ব্যক্তিগতভাবে জানি যে জয়শাহর সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো, কিন্তু কোথাও কিছু একটা গণ্ডগোল হচ্ছে। হয়তো ইন্ডিয়া একটা ভালো ইন্ডিয়া ম্যাচ ইডেন গার্ডেন্স পাবে গ্রুপ লিগে, কিন্তু ইডেন গার্ডেন্স সেমিফাইনাল পাবে না, এটা অবিশ্বাস্য আমার কাছে। মানে ভালো সেমিফাইনাল পাবে না, একদমই ভালো সেমিফাইনাল। মানে ভারত যে সেমিফাইনালটা খেলবে, মানে শুধু তাই নয়, তুমি ভেবে দেখো, ভারত পাকিস্তান যদি সেমিফাইনাল হয় তাহলে কিন্তু সেটা চলে যাবে অন্য জায়গায়, শ্রীলঙ্কা চলে যাবে। শ্রীলঙ্কা যদি সেমিফাইনাল খেলে সেটা চলে যাবে শ্রীলঙ্কায়। পাকিস্তান যদি নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলে সেটা চলে যাবে শ্রীলঙ্কায়। তাহলে এখানে আমরা দেখবোটা কি? অবশ্যই মানে অনেক প্রশ্ন, সেটার উত্তর এখনও জানা নেই। তবে খুব তাড়াতাড়ি আমরা ফিরছি ইন্ডিয়া সাউথ আফ্রিকাতেও, কারণ খুব বেশি সময় নেই। ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিয়ে কথা বলতে গেলে একবার বলে রাখি, আজকে 10th নভেম্বরই কিন্তু প্রথম সেই 1991-এ ক্লাইভ রাইসের দক্ষিণ আফ্রিকা, অপরদিকে আজাদের ভারত। কি স্মৃতি মনে পড়ছে? 34 বছর আগের কথা, স্মৃতিগুলো খুব খুব টাটকা মনে পড়ছে। আমার মনে আছে আলী ব্যাকারকে আমরা খুব ভালো চিনতাম তখন। আলী ব্যাকার আসার পর সাংবাদিকের সংখ্যা কম ছিল, আলী ব্যাকার খুব ফ্রেন্ডলি ছিলেন, আলাপ হয়ে গেছিল। আলী ব্যাকার বলেছিলেন যে একজন নতুন প্লেয়ারকে দেখবেন, যে আমরা বলছিলাম যে আপনাদের তো সেই মাইক প্রক্টর নেই, পোলক ভাইরা নেই, বলছে একজন নতুন পেস বোলারকে দেখবেন, ও কিন্তু ঝলমল করবে। এবং সে অ্যালান ডোনাল্ড যেরকম বিধ্বংসী পেসে বল করেন, সেটা আমাদের ধারণাই ছিল না। এবং উনি ভারতীয় ব্যাটিং লাইন আপকে চুরমার করে দিয়েছিলেন। যদিও তারপরে এমন ইডেন গার্ডেন্স সেই সময় 1 লাখ লোক হতো, চিৎকার চেঁচামেচি, একটা উৎসবের ইয়েতে ভারত ওই তোড়েই কিছুটা চলে গিয়েছিল, কিন্তু বেশ ক্রাইসিস তৈরি হয়ে গেছিলো। ওই সিরিজটা ভারত যদ্দূর মনে পড়ে 2-1 যেতে একটা ম্যাচ হেরে গিয়েছিল। এবং দক্ষিণ আফ্রিকার কর্তাদের মধ্যে ওই ট্যুরে খুব গণ্ডগোল হয়, একজন কর্তা ফিরে যান, নানান কিছু স্মৃতি আছে। জগমোহন ডালমিয়া ম্যাচটাকে নিয়ে এসেছিলেন, উনি যেহেতু হাত তুলেছিলেন, ম্যাচটা আসার কারণ ছিল জগমোহন ডালমিয়া কেন, যখন সাউথ আফ্রিকাকে রিঅ্যাডমিশনের প্রশ্ন আসে 21 বছর পরে, আইসিসি মিটিংয়ে হাত তুলেছিলেন ডালমিয়া, অর্থাৎ ভারত প্রস্তাব করেছিল যে ফেরানো হোক। আমি ডালমিয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনি প্রস্তাবটা করলেন কারণ এটা এত বিতর্কিত বিষয়। উনি বলেছিলেন যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে আমি তাই হাত তুলেছিলাম। আর তারপরে তার উপহার হিসেবে এই ম্যাচটা ইডেন গার্ডেন্স পায়। একদম 1 লাখের সেই ইডেন গার্ডেন্স, অ্যান্ড্রু হাডসন ভয় পেয়ে গেছিলেন, দর্শক দেখে আউট হয়ে গেছিলেন তাড়াতাড়ি। অনেক স্মৃতি আজকে কিছুটা আলোচনা করলাম ঠিকই। তবে এবার বলে রাখি যে 10ই নভেম্বর নিয়ে কথা বলছি, আজকে কিন্তু আরেকজনের জন্য খুব স্পেশাল ডে। 10ই নভেম্বর প্রথমবারের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন হিসেবে নামেন, এবং এই 10ই নভেম্বর তিনি মাঠকে আলবিদা জানান। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে একটি 5-তারা হোটেলে যান এবং ভারতকে ফেভারিট বলেন দক্ষিণ আফ্রিকার এগেনস্টে। একই সঙ্গে বলেন কেন খেলছেন না মোহাম্মদ শামি, বুঝতেই পারছি না। ওভার টু ইউ। না, আজকে একটা জিনিস দেখলাম, আমি আস্তে আস্তে মহামেডান মাঠের কাছে ভিড়টা দেখে আমার মনে হলো যেন KKR খেলছে কালকে। আমি বলবো খুব উৎসাহব্যঞ্জক, যেভাবে টিকিট বিক্রির জন্য যদি এরকম লাইন হয়, বা আমি জানি না বুক মাই শোতে কেউ বুক অলরেডি সোল্ড আউট। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন টিকিট কিন্তু সোল্ড আউট ইন্ডিয়া সাউথ আফ্রিকার জন্য। আমি জানি না সোল্ড আউট পুরো সোল্ড আউট কিনা, কিন্তু আমি যেরকম ভিড় দেখলাম বেশ ভেরি ইমপ্রেসড। এবং আমার মনে হয় ইডেন গার্ডেন্সে এই শীতের আবহাওয়া, শীতটা সদ্য এসেছে, একটা ভালো পেস বল। শুধু মোহাম্মদ শামিকে আমরা সবাই মিস করবো, আমি ব্যক্তিগতভাবে বিরাট কোহলিকেও মিস করব। কেন বিরাট কোহলি টেস্ট থেকে তার অভিমানটা কেন একটু কেউ কথা বললো না? এখনও আমার ধারণা বিরাট কোহলি যদি রবি শাস্ত্রী কোচ থাকতেন, বিরাট কোহলি অবসরে যেতেন না। অবশ্যই বিরাট কোহলি, মোহাম্মদ শামি। আমার ধারণা রবি শাস্ত্রী কোচ থাকলে শামিও হয়তো সেই ক্লাব হাউস এন্ড থেকে বোলিংটা করতেন।
আজকে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ গৌতম দা, আজকে আমাদের সঙ্গে এতটা সময় দিলেন। শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।